শুভ বিকেল বন্ধুরা, একটি সুন্দর বিকেল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। অন্যদিন ঘর গোছানোর কাজগুলো কিন্তু আমি রান্নার পরে করি বা কোনো সময় স্নানের পরেও করি। আজ আবার বিকেলে করছি। রান্নার পরে আজ না একটুকু আমার কাজ করতে ইচ্ছে করেনি, প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম বিকেলেই ঘরটা গুছিয়ে নিই। আর দেখো, আমি দিদিকে ফোন করেছি, দিদির সাথে কিন্তু ফোনে আমি কথাও বলছি আর এইদিকে আমার কাজগুলোও আমি ধীরে ধীরে করে নিচ্ছি। এই জিনিসগুলো প্রতিদিনই কিন্তু ধুলো মুছে দেওয়া হয়, ঝাড়া হয়, তবুও না কোথার থেকে যে ধুলো এসে পড়ে। আর এই যে কালো রঙের টিভি ক্যাবিনেটটা আছে, এটার মধ্যে ধুলো পড়লে তো খুবই বোঝা যায়, খুব খারাপ লাগে দেখতে। আর যেহেতু চোখের সামনে লোকজন এসে তো এখানেই বসেন, তো তখন যদি এই জিনিসটার মধ্যে ধুলো পড়ে থাকে দেখতে খুবই খারাপ লাগে। এটা হয়তো সকালে আমি মুছে দিলাম, বিকেলেই আবার দেখি ধুলো পড়ে আছে। মানে ধুলোটা তো সবখানেই পড়তে থাকে, সবার ঘরেই পড়ে, কারো ঘরে কম, কারো ঘরে একটু বেশি। কিন্তু এই জিনিসটা টিভি ক্যাবিনেটটা, এটার মধ্যে ধুলোটা বেশি বোঝা যায়। যাই হোক, সব কিছু ঝেড়ে মুছে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর দিদির সাথে কথা বলাও আমার হয়ে গেছে, ফোনটা রেখে দিয়েছি। এই জিনিসগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপরে আমি চলে যাব অন্য ঘর গুছিয়ে নেওয়ার জন্য। বসার জায়গাটা আমার মোছা হয়ে গেছে, এবার আমি টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছে নেব। আর এটা না কলিন দিয়ে নাকি মোছা যায় না, কিন্তু আমাকে কলিন দিয়েই মুছতে হয়, কারণ এটার মধ্যে এত ধুলো পড়ে। আমি যদি কোনো তোয়ালা বা কোনো সুতির কাপড় দিয়ে এটা মুছি, তাহলে সেই তোয়ালাটা যদি কলিন দিয়ে ভিজিয়ে না নিই, তাহলে ধুলোগুলো উড়ে উড়ে আরেক জায়গায় বসে যায়, আরেক জায়গায় পড়তে থাকে। তাই আমাকে এটা কলিন দিয়েই মুছতে হয়। আমাকে একজন বলেছিলেন যে এটার মধ্যে নাকি জল লাগানো যায় না, আর জল জাতীয় লিকুইড জাতীয় কোনো জিনিসে এটাতে লাগানো যাবে না, তাহলে নাকি রঙটা খারাপ হয়ে যেতে পারে। তো কিছু করার নেই, আমাকে কলিন দিয়ে এটা মুছতে হয়, তা না হলে না ধুলোগুলো উড়ে উড়ে আবার সব জিনিসে মানে ওই ক্যাবিনেটটার ভেতরেই আবার পড়তে থাকে, কিছুতেই ধুলোটাকে সরানো যায় না। তাই আমি কলিন দিয়েই মুছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মোছা আমার প্রায় হয়ে এসেছে। বসার ঘরটা আমার গুছানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রিজু যে ঘরে গান করে সেই ঘরে। এই বিছানাটাও দেখো একদম এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রাখা হয়েছে। এখানে ফ্যানটাও আছে। আমার যে পিসি শাশুড়ি এসেছিলেন, তিনি এই ঘরে ঘুমিয়েছিলেন, তো ফ্যানটা এই ঘরে এনে দেওয়া হয়েছিল। আমাদের ঘরে না দুটো ফ্যান ছাড়া একদমই ঘুমানো যায় না, এত গরম ঘরগুলো। তো ফ্যানটা এটা ড্রয়িং রুমেই থাকে, বসার জায়গাটাতে থাকে। তো সেইখানে আমি ফ্যানটা রেখে দিয়ে এলাম। এবার তবলাগুলো সরিয়ে দেব। তবলাগুলো তো রিজু যে ঘরে খেলা করে বা পড়াশোনা করে সেই ঘরে থাকে, তো সেখানে এখন রেখে আসব। তো রিজু চলে এসেছে এখানে, আমি বললাম যে তুমি একটা নিয়ে যাও আর আমি একটা নিয়ে যাই, তারপর তুমি এগুলোকে ব্যাগে ভরে রেখে দাও।
সপ্তাহে একদিন আসেন তবলার টিচার, তো সেই দিনই তবলা বের করা হয়। আবার হয়তো ওই দিন বা তার পরের দিন তুলে রাখি, তা না হলে না বাইরে থাকলে বেশি রোদ বা গরম হলে, তারপর বেশি বৃষ্টি হলে তবলা নাকি ক্ষতি হয় তবলার। তাই ব্যাগের ভেতরে ভরে রাখলে জিনিসটা ভালো থাকে। স্যার বলেন ওইভাবে রাখতে, তাই নিয়ে ব্যাগের ভেতরে ভরে রেখে দিই। এবার হারমোনিয়ামটাও আমি বাক্সের ভেতরে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করে নেব। এই যে চাদরটা দেখছো, এই চাদরটাকে তুলে দিতে হবে। আর এই বিছানার উপরে যে মশারিটা আছে ওটাও আমি রেখে দেবো জায়গা মতো। পিসি এসেছিলেন, পিসি এই ঘরে ঘুমিয়েছিলেন, তোমাদেরকে তো আগেই বললাম। তাই চাদরটা না তোলা হয়নি, তো চাদরটা তুলে দিলাম আর বিছানাটা একটু পরিপাটি করে রেখে দিলাম। কারণ রিজুর গানের দিদিমণি আসবেন আজকে সন্ধ্যের সময়, উনিও এই ঘরেই গান শেখান, তাই হারমোনিয়ামটা আমি অন্য কোথাও রাখলাম না, বিছানাতেই রেখে দিলাম। রিজু গান করার পর এটাকে আমি বিছানা থেকে সরিয়ে রাখবো। এইদিকে আলনাটাও আমি গুছিয়ে নিয়েছি, আরও কিছু জামা কাপড় আছে বাইরে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এনেও গুছিয়ে রাখবো পরে। আর এই যে টি টেবিলটা এখানে রেখে দিয়েছি, এটা কিন্তু আমাদের বসার ঘরে আগে ছিল, তো সেটা এনে আমি এই ঘরে রেখেছি। আর চেয়ারটা সরালাম না, চেয়ারটা দিদিমণি আসবেন। এবার আমি চলে এলাম বেডরুমে, আর বেডরুমের অবস্থাটা দেখো। আমি এসে এটাকেও একটু গুছিয়ে নিলাম, পরিপাটি করে নিলাম। এবার চলে যাব রিজু যে ঘরে খেলে সেই ঘরে। এই ঘরে যে ও শুধু খেলা করে তা নয়, এই ঘরে কিন্তু ও এখন পড়াশোনাও করে। এই ঘরে নাকি ওর বেশি মন লাগে পড়াতে, তাই ও পড়ার টেবিলে এখন আর পড়তে চায় না, ও এই ঘরে বিছানায় বসেই পড়ে। আর দেখো বন্ধুরা, ঘরগুলো পরিষ্কার করতে করতেই কে চলে এসেছে আমাদের বাড়িতে। আমার বোন এসেছে, আমার বোন আর আমার ভাগনা এসেছে। ও এসেছিল সাঁতার শেখে, তো সেখান থেকে আমাদের এখানে এসেছে ঘুরতে। অনেক দিন থেকেই ও নাকি আসতে চেয়েছিল আমাদের বাড়ি, তো ওর মা সময় পাচ্ছিল না, আজকে সময় পেয়েছে, তো এসেছে। দেখো অনেক দিন পর ওদের সাথে দেখা হলো আমার। বন্ধুরা, আমার এই বোন আর আমার ভাগনাকে কিন্তু অনেক ভিডিওতে তোমরা দেখেছো, আমার আগের অনেক ভিডিওতেই ওরা আছে, ওদেরকে তোমরা দেখেছো যারা আমার ভিডিও সবসময় দেখো। আর যে বন্ধুরা আমার নতুন আমার চ্যানেলে, তাদেরকে আমি বলছি, এটা আমার পিস্তুতো বোন, আমার সেজ পিসির মেয়ে। তো আমাদের কিন্তু একই জায়গাতেই বিয়ে হয়েছে, পাশাপাশি পাড়াতে। কিন্তু ওর বাড়িতে আমার খুব একটা যাওয়া হয় না, আমাদের বাড়িতে ওর খুব একটা আসা হয় না, কারণ ওরও বাচ্চা আছে, বাচ্চা থাকলে যা হয়, পড়াশোনা থাকে, বাড়ি থেকে বেরোতে পারে না। আর আমার রিজুর জন্য আমার যাওয়া হয় না, কারণ ওর প্রতিদিনই টিউশন থাকে, ধীরে ধীরে বড় হচ্ছে, পড়াশোনার চাপ বেড়ে যাচ্ছে। আর আমার বাইরে বেরোনোটাও আর হয় না এখন আর তেমন, কারণ ওকে সময় দেওয়া, ওর টিউশন থাকে, ওর টিউশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তারপর বাড়িতে পড়তে বসে। আমি যদি ওকে রেখে ঘুরতে চলে যাই তাহলে কিন্তু আমারও ভালো লাগবে না, ওরও ভালো লাগবে না, তাই না? আর পড়াটাও হবে না, তাই আমি আর যাই না। যেদিন ওর ছুটি থাকে সেই দিন বের হই। যেদিন করে নাচের ক্লাস থাকে আমার, সেদিন করে তো আমাকে যেতেই হবে, সেটা তো আর কিছু করার নেই। আর দেখো বোন আমাকে বলছিল যে দিদি তুই ভিডিও করছিস, ভিডিওটা বন্ধ কর, ক্যামেরাটা বন্ধ কর, তা না হলে শান্তিমতো গল্পও করা যায় না, ফ্রিভাবে থাকতে পারছে না আর কি, সেটাই ও আমাকে বলছিল। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি বন্ধ করে দিচ্ছি। তারপর আমরা গল্প করলাম, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। ও নিয়ে এসেছিল ফ্রুটি, সেটা খেলাম। তারপর আমরা চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম, আমি আনিনি, রিজুর বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে। পুচকুটাকে নিয়ে গেছিলো, মানে অফিস থেকে বাড়ি এসে তারপরে আবার আমার ভাগ্নেকে নিয়ে সাথে করে নিয়ে ওর পছন্দের জিনিস কিনে নিয়ে এসেছে, সেগুলো খাওয়া দাওয়া হলো। তারপর বললাম যে চা বসিয়েছিলাম, কিন্তু ও চা খাবে না, ও চলে গেল, ওর বর এসেছিল ওকে নিতে, তো ওরা চলে গেল। আমি কিন্তু তখনই চা বসিয়েছি, এখন চা পাতা দিলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে পার্সেল এসেছে আমার, এটা খোলা হয়েছে কাল। তোমাদেরকে আর দেখাতে আমার সময় হয়নি, দেখাতে পারিনি, তো আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা লবণদানি, 3টে আছে এখানে, দেখতেই পাচ্ছ। তো এরকম একটা অর্ডার দেওয়া হয়েছে, আর 3টে জার যে কন্টেনার কাচের, তো সেটা অর্ডার দেওয়া হয়েছিল। এগুলোও এসেছে, এগুলো আমি এখনও ধুইনি, কিছু ইউজ করব, আগে ধুয়ে নেব ভালো করে তারপর। অনেক আগেই আমাদের চা খাওয়া হয়ে গেছে। রিজুর বাবা গেছে একটু বাজার করতে,
আর রিজুও গেছিলো দোকানে, দেখো ওর খাতা, প্র্যাকটিক্যাল খাতার পাতা আর একটা ডায়েরি নিয়ে এসেছে ছোট্ট। তো ও অনেক দিন থেকেই বলছিল যে মা একটা ছোট্ট পকেট ডায়েরি আমাকে কিনে দেবে। তো আমার আর যাওয়া হচ্ছিল না দোকানে, তো ও নিজেই পছন্দ করে নিয়ে এসেছে। আমি হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, তাকে শয়নেও দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। এবার আমি ঠাকুর ঘর বন্ধ করে দেব। আর প্রতিদিনের মতো পর্দাটা আমি পুরো বন্ধ করে দেব না, যেহেতু ধূপকাঠি আর প্রদীপ জ্বলছে, ওই যে দেখো ওটা জ্বলে শেষ হয়ে যাবে, নিভে যাবে, তারপরে আমি পর্দা বন্ধ করে দেব। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমরা খাবো রাতের খাবার। ভাত আমার তো আগেই করা হয়ে গেছে, এখন আমি করব পুঁই পাতার বড়া। ডালের সাথে গরম গরম পুঁই পাতার বড়া খেতে বেশ ভালো লাগে। আর দেখো দুটো করে পাতা নিয়েছি, একটা ছোট আর একটা বড়, কোনোটা 4 ভাঁজ করেছি, কোনোটা 2 ভাঁজ করে দিয়েছি। চালের গুঁড়োর সাথে সামান্য নুন, একটু হলুদ মিশিয়ে, জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে সেটার মধ্যে ডুবিয়ে এই পুঁই পাতাগুলো ভেজে নেব, তাহলেই হয়ে গেল পুঁই পাতার বড়া। খেতে বেশ ভালো লাগে ডালের সাথে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।